সকাল ৮টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতেই 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি। নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করতেছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নেই। মেয়েটা এখনো আসেনি বাসায়। একে থাকতে পারবা? ভয় লাগবে না? ওহ, আমার আজ অফিসে যেতেই হবে না? হবে। না হয় আমি থাকতাম। আমি যখন থাকবো না তখন? মানে কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায়, কিছুই বুঝে না সে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলেই ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা। একা মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলির নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়। যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দু চোখ ভরা ভালোবাসা আর স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দাও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝে 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টা লাইন বলেছিল। লাইনের সাথে সাথে মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় তার। সেদিনের মানুষটা আপন হতে হতেও হলো না। বেলির রাজুর কথা মনে পড়ে গেছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করত সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলে ডাকত, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কালচে ফুল নাম দিয়েছিল। যদিও এটা মজা করে বলতো, এটা বেলির জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে দাঁড়িয়ে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলির। রাজুর ডাকে অনেক মায়া ছিল সেই দিন। যখন সে কালচে ফুল বলে ডাকত, বুকের ভেতরটা মায়ায় ছেয়ে যেত। নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকতো বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, দাঁড়া, এই দাঁড়া, আপনি আমার কালচে ফুল ডাকেন কেন? হুর কালি, কালি রে, কালি বলবো না তো কি বলবো? তাইলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে কালচে ফুল রাগও করে। ওই দেখো ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। দাঁড়া না প্লিজ। কি হয়েছে? এটা নে। কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তরতাজা, একদম সতেজ। বেলি ফুলগুলো নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশি মানুষ ভাবে সে সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই, আমার জন্য আনলা? কই থেকে আনলা গো? আমার গাছের। অনেক সুন্দর ফুলগুলা। তোর কাছে এর সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝে লজ্জার আবরণে পড়ে যায়। আমি যাই বলে বেলির সামনে পা বাড়াতে রাজুর পা জোড়া আটকে যায় তার। কি হইল? চলে কেন যাস? বেলা বাইরে যাইতেছে, মাই বকবো পরে। কালকে দেখা করবি? কই? মিয়াগো পুকুর পারে। ও মাগো, ওইদিকে যাবো না। দেখা ফেললে মায়ের কাছে খবর যাইব গা, লগে বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসুম। ওই কালি দাঁড়া। কলিং কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেলির। এতক্ষণ ভাবনার জগতে ছিল বেলি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ করে মনে পড়ে, মনটাকে কখনো ভালো আবার কখনো খারাপ করে দিয়ে যায়। ওনাটা 2 প্যাচ করে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতে একটা চিৎকার শুনতে পায় বেলি। আমি আইয়া পড়ছি ভাবি। আরে মিনু? হ আমি মিনু, আইয়া পড়ছি।
এসো এসো, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কোন ভাবি? কয়টা বাসে দেখছেন নিহি? 11টা বাজে গেছে। মিনুর কথায় বেলি ঘড়িতে নজর দেয়। আসলে 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথার মেশিন স্টার্ট করে ফেলে। ও ভাবি, কিভাবে না তো? কই না তো, কিছু না। ভাই কই, গেছে গা কামে? হুম। আচ্ছা কন, কি কাম করতে হইবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আর আমি ঠিক আছি। আইন আইন, কইয়া দেন কি করা লাগবো। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। এই আবার শুরু করে মেশিন। খবিসটাই কই? কে? রুবি খবিসটাই কই? আয় নাই হেতি। সি মিনু, এসব বলো না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন থামেন, সতীনের গীত কইরেন না। আয়ুক নইলে মারুক, মরুক, আমার কি? আমি কিডা? আমি তো কামের মাইয়া। মিনু মনে মনে 100 গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে করতে কাজে লেগে যায়। বেলিও এইদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মনোযোগ করে যায় না, যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি যায় নামাজটা রেখে দরজা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়। যদিও এটা চমকানোর মতো কিছু না, এটা তো হওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবির ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কিতে নিছিলাম, শয়তানের নাম নিছি সকালে, শয়তান হাজির দুপুরে। এত মানুষ মরে, এই শয়তান মরে না। অসভ্যি মাতারি একটা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা, মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অগোচরে। রুবি সেই পুরো বাসা মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করেই বকছে। উল্টাপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদম চুপ করে আছে। বেলির নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এভাবে নিংড়ে নিংড়ে মরতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির উপর। বিকালের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগেই শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামাকাপড় গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এই সব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে যায়। শোয়ার পরও বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যৎ? কিভাবে থাকবে সে এখানে? এর মাঝেই রাজুর কথা মনে পড়ে যায় তার। রাজুর সাথে শেষ দেখা হয়েছিল 1 বছর থেকে এক আজ থেকে প্রায় 1 বছর আগে, যেদিন রাজু একেবারে ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায়। বেলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেলি গিয়েও ছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সেই আঁধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনের ঢল পড়েছিল বেলির। এই কালি, এত দেরি করলি কেন রে? তো কি করতাম? মশার কামড়গুলা আমি খাইছি। ভালো থাক রাজু ভাই। হুম। সত্যি কি কালকে চাইলা চইলে যাবেন ঢাকা? হুম। আসবেন না আর? আসবো না। রাজু ভাই বল। ভয় লাগে অনেক। চাকরিটা আর একটু পাকাপোক্ত করে আবার আসবো। এখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে সত্যি। বল, কি আনবো তোর জন্য? কিছু লাগবে না আমার। কেন? আপনি আসলেই হবে। কথাগুলো মনে পড়ে গিয়ে একগাল হেসে দেয় বেলি। ওইটাই ওদের শেষ দেখা হয়েছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সে এখন বিবাহিত, তার স্বামী আছে, আর রাজু এখন পরপুরুষ। তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেলির কাছে। সেই সময় সবেমাত্র
মনটা রাজুতে বসেছিল। আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার কোনো মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমার বাবার বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ, মানে কিন্তু এত খারাপ হবে ভে- ভেবে পাইনি। আমার অজান্তে আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কেউই নেই। নিজেই নিজেকে কথাগুলো সাজাতে থাকে বেলি। ইদানিং মনটাই তার সব থেকে যায় মনটাই তার সব থেকে কাছের। মনের সাথে কথা বলা যায়। আত যাই হোক, মন রাখে। বেলি, অয় বেলি, বেলি, মরছিস নাকি? সাড়া দাস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকে ওই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এটা বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। রুবির ব্যবহার অনেকটা চারালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক, সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক, গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই, তার নিজের মায়ের সম্মান। বেরি কাউকে বলতেও পারে না যে তার স্বামী বিয়ে আরেকটা করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব যাবে। আর তার মা হয়তো শোকটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে। সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে সংসার থাকছে, তাও এক বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আবারও বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুলকানি মারবে। সব দিক দিয়েই বেরিয়ে আটকে পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যেই পন্থাতে যাবে তাতেই কোনো না কোনো বাধা। আর এদিকে মিনুর রুবিকে একদম সহ্য হয় না। মিনু ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলেই রুবির নামে সব বলবে, যা সত্যি তাই বলবে, পারলে আরো বানিয়ে বানিয়ে বলবে। মিনু কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সেই একজনটা সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে, যতটা নিচে নামার সে নামবে। বেলিকে দেখে তার মেজাজ আরও গরম হয়ে যায়। বেলিকে টর্চার করে রুবি একরকম পৈশাসিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেলেও বেলি টু শব্দ করে না। আর ইরফানের কাছে তো ভুলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রুবি। তোকে যে আমি এতক্ষণ রাখলাম, কানের মধ্যে দিয়ে কি দিয়ে রাখছিস শুনিস নে? আমি তো ডাকার সাথে সাথে আসলাম। বাপরে বাপ, ভালো চোপা লাঠাস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? হুম। ঘুমিয়েছে কয় রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমিয়েছি। ও আচ্ছা, এজন্যই বলি ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রুবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলির বুঝতে সময় লাগেনি। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে, তাই নিজেই সাহস করে দুইটা কথা বলে। আপনি যা ভাবছেন তা নয়, এসব কিছুই হয় নাই। সব জানতা হয়ে গেছিস দেখতেছি। না, শুধু যতটুকু বোঝার তাই বুঝেছি, আর কিছু না। রবির মেজাজ আরও খারাপ হয়ে যায়। বিশ্রী ভাষায় বেলিকে গালি দেয়। তারপর খট করে এসে ঠাস করে একটা চড়ও বসিয়ে দেয় বেলিকে। চরটা খেয়েও বেলি সেখানে দাঁড়িয়ে থাকে, একটা আওয়াজও করে নাই।
টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমন হলি তুই। ১০০ রং তোর। অভিনয় করস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রবির কথা শুনে বেলি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখন বেলি আবারও বলে, যদি তাবিজ করার হতো আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগেই তাবিজ তোমার করে নিজের বশে রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে আর থেকে বেশি ভালোবাসে, অথচ আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে, ওরা তো সাহস হয় কিভাবে? সেও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সব শুনতে হবে এবং মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরও বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রুবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারা আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই যায়, তোকে নয়। এবার বেলি আর একটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই যায়। আপনি শিক্ষিত, দেখতেও সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপর? সেটা তাকে নিশ্চয়ই বলবো না আমি, তোকে নিশ্চয়ই বলবো না আমি। আইন অনুযায়ী আমি এখন ওনার স্ত্রী। আমি থাকা অবস্থায় উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা দিয়ে থানায় মামলা করলে কেসটা আমার পক্ষেই আসবে। আর আমি পড়াশোনা কম করেছি, তাই বলে অশিক্ষিত নয়। আর অহেতুক আমাকে জ্বালিয়ে কী লাভ বলেন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, না এখন আছি, আর না ভবিষ্যতে থাকবো। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দেব। তবে এইসব বাজে কথা আর বলবেন না। এইসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে আছে এখন অবধি। বেলির কথাগুলো তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রুবি ভেবেছিল কি আর হয়ে গেছে, কি বেলির মুখে বুলি ফুটেছে। এবার রুবির আরও সচেতনতার সাথে খেলতে হবে। এইসব ভেবে যাচ্ছে রুবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রুবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু। এতদিন পর বেলি কিছু তো বলেছে রুবিকে, এটাই বা কম কিসের? তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর। কারণ রুবি আজকে একদম অতিরিক্ত করে ফেলেছে। মিনু হাসি মুখে বেলির রুমে যায়। ভাবি, আজ যত ফাটাই দিছেন আপনি। কি? ডাইনিটার ইচ্ছা মতো কথা শুনেছেন? ডাইনি কেন বলো? সেও তো মানুষ। মানুষ, কিন্তু কাজ কাম ডাইনি গো মতো। তবে আপনি ভালো কাম করছেন। শয়তান এইডারে ইচ্ছা মতো বলছেন। একটা কথা কি জানো তুমি নু? দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন পিঠাও কথা বলে। আমার অবস্থাও ঠিক এই রকমই। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমায় টানুক। আর দেখতে গেলে রুবি আপু তো বেশি হকদার এই সংসারের। আমি কে? আপনি কে মানে? আপনি তো ভাইয়ের বউ। আমি বউ হলে আরেক বউর কি দরকার পড়তো মিনু ওনার? আমি তো আ- আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু লাভ কি হলো বলতে পারো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এটা কি কন ভাবি? আমি এখনও থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এডি কোয়েন না ভাবি। যাও, কাজ করতে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু ঘুমাবো। আচ্ছা। আর শোনো, তোমার ভাই আসলে তাকে কফি করে দিও। আমি আজ আর বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলেই ভালো লাগছে না তার। পুরো শরীর কাঁপছে তার। শরীরটাও গরম হয়ে আছে। মনে হয় জ্বর আসবে। জ্বরের কথা ভাবতে একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কাগজে কলেজে গিয়েছিল। মোড়ের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করতেছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই, কালচে ফুল, কে? কি রে, কলিজা এত ছোট কেন তোর? আপনারে না বলছি এমনি হুটহাট ডাক দিবেন না।
তোর কলিজা ছোট হইলে আমি কি করব? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। তোর এমন দেখা যায় কি জন্যে? শরীর কি ভালো না? উফ, জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে? এমনি বলেন কেন? তোরে রাগাইতে ভালো লাগে তাই ধুর, বাদ জায়গা। সেদিন অনেকটা রাগ করে বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজু হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরেই বলেছিল, ওই কালি, দাঁড়া, যাস কই? আয়, আমি ওষুধ কিনে দেব। আপনার ওষুধ আপনিই গিলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভাসে। এসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত ৮টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজায় বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয় ইরফান। কিরে, তুই কখন এলি? ১১টার দিকে। খালি আমি একলা আই নাই, আরও একজনও আইছে। কে? নিজে যাই, এই দেখেন। এক কাপ কফি দে। আচ্ছা। বেলি কোথায়? ঘুমায়। এখন? জানি না আমি। দরজা থেকে ভেতরে গিয়ে নিজের রুমে যায় ইরফান। রুমের ভেতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলেই বেলির রুমে যায় ইরফান। বেলির রুমে গিয়ে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। দেখে মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হালকা স্বরে হু করে ওঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফান। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে পড়ে থাকা বেলি একেবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফান বেলির রুমে যাওয়া একদম সহ্য হয়নি রুবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে জিনিসের উপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সব কিছু শোধ তুলতে হবে তাকে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্য, বেলির জ্বর মাপবে বলে, আর কোনো রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়। মোট কথা, সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতে দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতেই অনেক খারাপ, তার উপর এইভাবে দরজা আটকে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় আরও মেজাজ খারাপ হয়ে গেছে তার। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে সে ওইখানে এখন অবধি দাঁড়িয়ে আছে। এবার ইরফান আস্তে করেই কথা বলে রুবির সাথে। কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি, এতে তোমার হয় না? দেখো রবি, রাত 9:30 বাজে। আমি খুব ক্লান্ত, তার উপর বেলির প্রচণ্ড জ্বর। আমাকে যেতে দাও। ও মরে যাক, তবুও তুমি যাবে না। রবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত মাথায় চড়ে যায়। এটা কি বলল রবি? এ কেমন মানুষ যে অন্য আরেকটা মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোল রেখে ঠান্ডা মাথায় আবারও রবিকে বোঝাতে থাকে সে। রবি, আমি এখন ঝগড়ার মুডে নাই। প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না? আমি তো যাবই রবি। না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ও কি তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ? আগে তো ওকে দেখতেই পারতা না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা আছে জানো, জানো তো রবি, যার চিন্তা ভাবনা যেমন সে বলবে তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়েও এসব নোংরা মানসিকতার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবুও তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলতেছি আমি, তুমি সরে যাও আর আমায় যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাব।
যাব যাব। ইরফান, তুমি বদলে গেছো। ওই গায়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরফান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম, এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে রুবি, আর যা আর সহ্য হয়নি ইরফানের। ইরফান এইবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না, বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলে, মাত্র তো ধাক্কা দিলাম। এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। মাথায় রাখবে কথাটা। ইরফান, তুমি যাবা না, আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্ব সমানভাবে নিব আমি। হয় তুমি ওরে রাখবা, নয়তো আমায়। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত, আমি ক্লান্ত। ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমায় আটকে রেখেছ। এগুলো কি মানুষের কাজ? আজ হঠাৎ মানুষ হয়ে গেলে। অন্যান্য দিন তো বেলি বলতেই মারধর, আর আজ আদর যত্ন। ব্যাপার কি? আগে অমানুষ ছিলাম, এখনও অমানুষই আছি আমি। মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তর গেল সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রুবির সামনে দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর রুবি রুমের মধ্যে থেকে সব পার করে ফেলেছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে তার অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে, এই মুহূর্ত থেকে শুধুই বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্য থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুইয়ে দিবে বলে। বেলির শরীরের বিন্দুমাত্র শক্তি নেই যে সে উঠে বসবে বা শুয়ে থেকেই শরীর নাড়াবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায় ইরফান। ধরেই জ্বর ধরেই জ্বর 103-এ পৌঁছে গেছে। এজন্যই হুঁশ নেই বেলির। হু হা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। ইরফান পিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই, কফি খেলেন না? না, নিয়ে যা। আপনারও তো কফি না খাইলে হয় না। কফি না খেলে মরে যাব না। তুই নিয়ে যা। আর ও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছুই খায় নাই। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দেই, আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময়ে মিনুই মাথায় চট করে বুদ্ধি আসে। এই সুযোগটা কাজে লাগাবে সে। আজ রবির যা যা বেলিকে যা যা বলেছে, যা যা করেছে সব বলে দেবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানেই ধামাকা, তাই সে আর সময় নষ্ট করেনি। হায়রে ভাবি, যত কইলাম আমি ধুইয়া দিই, আমি ধুইয়া দিই, শুনলেন না আমার কথা। কি হয়েছে? ধুয়েছে ও? আর কইেন না ভাই, রুবি ভাবে আইয়াই শুরু করছে। বেলি ভাবির যা মুখে আইছে তাই কইছে। তারপর ভাবির দিয়া সেদিন সব জামা কাপড় ধুয়াইছে, তাও অবেলায়। এলাই মনে হয় জ্বর আইছে। কি হবাই? শেষে কি বিশ্রী গালি দিছে ভাবিরে। ভাবি চুপ করে আসছিল, কিছুই কয় নাই, খালি কাঁদছে। তুই যা, বাকি কাজ কর। মেনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা কাঁপতে থাকে। ইচ্ছা করছিল রুবিকে এক লাথি মেরে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। রুবি রুবি ও তার স্ত্রী রুবি ও তার স্ত্রী তার উপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এভাবে কিছুই করা সম্ভব না। সব ভুলে গিয়ে বেলির মাথায় পানি ঢালে ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টু শব্দ করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকেই বুঝলাম না। এত মারধরের পরেও আমার কাছেই আসিস। এত চুপচাপ কি করে থাকিস তুই? তুই এত চাপা স্বভাবের কেন তুই বেলি? আমার মনটা কেন জানি তোর দিকেই ঘুরে যাচ্ছে রে। প্লিজ ভালো হয়ে যা তোর। এই কথাগুলো মনে মনে বলতে থাকা ইরফানের অন্তরটা হু হু করে কেঁদে ওঠে। বেলির জন্য তার মায়া দিনকে দিন, মনকে মন
বসে রাখতে পারছে না। বারবার মন তার বেলির দিকেই টানছে। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো। এই তো দিনের বেলায় বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখলো। ফার্মেসিতেও যাবে, সে জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে রেখে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওইদিকে রুবির মেজাজ তুঙ্গে পৌঁছে গেছে। সে এইসব কিছুতেই সহ্য করতে না পারছে না। তার শুধু এই মুহূর্তে বেলিকে গিয়ে খ্যাস দিতে মন চাইতেছে, কিন্তু উপায় নেই। তার এই মুহূর্তে বেলিকে বিষ দিতে মন চাইছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘোরে আছে। মিনু এদিক দিয়ে বেলি শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিকঠাক বসতেই পারে না, আর ভাত খাবে কি? তার একটাই কথা, এগুলো সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন তো নিতে হবে, তো অল্প কয়টা খাও। খাবো না, সরান এগুলা সামনে থেকে, অল্প কয়টা ভাত খাও। অল্প কয়টা ভাত খাও বেলি, এমন করো না, হা করো। এইগুলো কি? তখনই মিনু বলে ওঠে, ওকে ভাবি, আপনিই তো রাঁধছিলেন মুরগার মাংস, লন ভাত খাইয়া লন। এগুলো সরান সামনে থেকে, গন্ধ লাগে এগুলা। আমি কি এইসব কি কি সব কয় মাতারি? ভাবির পোলা পাইনের মতো কইরেন না তো, খাইয়া লন, হেরফের ওষুধ খান। বেলি আগে খাবেই না, তরকারি দিয়ে তো আরও ভাত খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের ঘোর প্রকট হলেও সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিষয়ের 1 দিন পর সে খাচ্ছে। মুহূর্তেই তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাঁদছে। সর্বোচ্চ 6-7 লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেট যায়নি তার। যতটুক পেরেছে খেয়েছে, তারপর আর ওষুধ খাইয়ে দেয় সে বেলিকে। কিছুক্ষণ পর চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা তার, ব্যথার চোটে কাঁদছে সে। ইরফান তখনও বেলির পাশেই ঘড়ির দিকে নজর দিতে দেখে ঘড়িতে তখন 12:55 বাজতেছে। এতটা সময় পার হয়ে গেছে, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি, কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করতেছে। উফ রে, কি কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। আল্লাহ রে, বলো। মাজাটা ফেটে যাইতেছে, পায়ের গিঁটগুলো ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগের বারের কথা মনে পড়ে যায় ইরফানের। ঠিক এইভাবেই মাথের পেইন সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুড এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে এক পাশ করে শুইয়ে দিয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয় সে। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটাও একটু নিয়ন্ত্রণে
আসে। আর শরীর ব্যথাটা কিছুটা হলেও কমে বেলির। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভেতরটা ভেতরটা কেমন জানি করে ওঠে তার। খুব খারাপ লাগছে ইরফানের জন্য। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? উফ, মিনু কোথায়? গেস্ট রুমে ঘুমাইছে। চলেন আপনাকে খেতে দেই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে, আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। এ কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? স্কুল ক্ষুধা লাগালে খেয়ে নেব আমি। ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি। শুয়ে থাকো তুমি। হুম। ইরফানের কেন জানি বেলিকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে। বেলির কাছে যেতে ইচ্ছে হচ্ছে। বেলিকে জড়াতে ইচ্ছে হচ্ছে। বেলি, হুম, একটা কথা বলি। আমি তোমাকে ভালোবাসি। একটা কথা বলি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে এই কথাটা, তাও এই মুহূর্তে, সে একদম আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, এর মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপর বেলিও বলতে শুরু করে, এটা শুধুই আবেগ। আবেগ নয়, সত্যি আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা আর দুজন নেই, আমরা এখন তিনজন। কেন বুঝেন না আপনি? তিনজন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও আপনাকে ভালোবাসে। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতীন নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল ঝরে যায়, দিন শেষে সে ঝরে যায়। আমিও ঝরে যাব। জানি না কবে আমিও ঝরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছু দিয়ে যাব। বেলি, ঘুমাবো একটু, অনেক ঘুম পাচ্ছে। আপনি রুবি আপুর কাছে যান। আমি তোমার কাছে এসেছি, আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতায়। বিনিময়ে সে নিজ শেষ হয়ে যায়। সেই 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা, আর এখন তুমি আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না। আমি ঘুমাবো। ঘুমাও, আমি আছি এখানে। কতক্ষণ বসে থাকবেন? চুতেও তো বলছো না। আমি কে যে আমার পাশে শুবেন আপনি? মার খাবা কিন্তু। ওইটাই কপালে আছে আমার। এই বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরের ইরফান হাতের ছোঁয়ায় মায়ায় পড়ে গেছে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে চাইছে। বেলিকে জড়াতে চায় সে। বেলি তার বিবাহিতা স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলির টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকাই বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে। জড়িয়ে ধরে বেলিকে সে, ছাড়েন, ঘুমাও তুমি। এভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়। তাই বেশি কিছু বলেনি সে। এমনিতে অনেক রাত হয়ে গেছে। তার উপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশিই ছিল। হয়তো এর ক্ষমা হয় না। এর এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন লজ্জা লাগে আমার। বারবার বোঝাতে চেয়েও মনটা বোঝে নাই আমার। বারবার তোমাকেই পেতে চায়। কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি বেলি। তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি। আমি শান্তি পাই তোমার মাঝে বেলি। জানি না কেন,
কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে গেছে। বেলি পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল। ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভেতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এইদিকে ফিরে জ্বরের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে সে ভালোবাসে বেলি মানুষটাকে। কি করে আর দূরে থাকতে পারে সে? বেলির জড়িয়ে ধরা দেখে ইরফান আরও জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, ঘুমিয়ে যাও তুমি, আমি আছি এখানে। বেলি চুপ করে চোখ বুঝেই ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক, তার ছাড়তে পারবো না। ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া। শুধু পাল্টে যান না, আমি মরে যাব, একদম মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি ফুল, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, আর কোথাও যেতে দেব না তোকেও। ভালোবাসি অনেক তোকে। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানেই আস্তে করে ঘুমিয়ে যায় বেলি।